সো হ্যালো গাইস, ওয়েলকাম টু ফিজিক্স গ্রোতে তোমাদের স্বাগত। ক্লাস 12-এর ছেলেমেয়েরা যারা আমার চ্যানেল থেকে এমসিকিউগুলো করছো, তাদের রিকোয়েস্ট তারা একটু প্লিজ ক্লাসগুলো শেয়ার করো। হ্যাঁ, তুলনামূলক তোমাদের ভিউ অনেক কম, যাই হোক যত দেখবে তত ভালো লাগবে আমার করাতে, একটা পজিটিভ এনার্জি পাওয়া যাবে কাজ করার, তাই না বলো? তো যাই হোক, তো আজকে আমরা তোমাদের তড়িৎ ক্ষেত্রের এমসিকিউ এর পার্ট 2 আনবো, যেখানে আমরা তোমাদের তড়িৎ ক্ষেত্র ও তড়িৎ বলরেখা এই টপিকটার উপর যে এমসিকিউগুলো রয়েছে তোমাদের অনুশীলনীতে কনভেনশনাল টাইপ, সেই কটা এমসিকিউ করিয়ে দেবো। ঠিক আছে, তো এই টপিকটাতে তড়িৎ ক্ষেত্র রয়েছে। তড়িৎ ক্ষেত্র সম্বন্ধে তোমাদের আশা করি একটা আইডিয়া রয়েছে, তা বলে দিই। তড়িৎ ক্ষেত্র হলো দুটি আধানের মধ্যে যেমন ক্রিয়াশীল বল হয় Q1 আর Q2, এই আধান দুটোর মধ্যে ক্রিয়াশীল বল হয় যদি মাঝখানে r ডিস্টেন্স থাকে। F ইকুয়াল টু এসআইটাই নিলাম, শূন্য মাধ্যমটাই নিলাম, এপসাইলন নট Q1 Q2 বাই r², তাই না? এবার Q1 আধান Q2 আধানকে বল প্রয়োগ করছে, Q2 আধান Q1 আধানকে বল প্রয়োগ করছে। এবার Q2 আধান যেখানে রয়েছে তার পরিবর্তে যদি আমরা ওখানে +1 আধান নিয়ে আসি, যাকে টেস্ট চার্জ বলে, তাহলে Q1 আধান ওই +1 আধানের উপর যে বলটা প্রয়োগ করবে সেটাকে বলা হয় Q1 আধানটার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। ঠিক আছে, আর Q1 আধানের জন্য যতটা এরিয়া জুড়ে তার এই প্রাবল্যটা কাজ করবে সেটাকে বলা হয় তার এই তড়িৎ ক্ষেত্র। তো যাই হোক, আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটাকেই সংক্ষেপে তড়িৎ ক্ষেত্র বলে চালাবো। ঠিক আছে, তো তড়িৎ ক্ষেত্র বলতে তাহলে কী বোঝা গেলো, যে Q2 এর জায়গায় আমি আনবো +1, তাহলে অবভিয়াসলি সেখানে সেটা ইকুয়াল টু কী হয়ে যাবে, তাহলে 1/4πε0 Q1 × 1/r²। ঠিক আছে, তখনই এটার নাম হয়ে যাবে ই তড়িৎ ক্ষেত্র। সো ই ইজ ইকুয়াল টু কি, ই ইজ ইকুয়াল টু এটাকে যদি কে দিয়ে বলি, K/Q/r², কি হবে K/Q/r²। ঠিক আছে, মানে এখানে Q1 আছে যদিও, K/Q1/r², যেখানে K হলো 1/4πε0। ঠিক আছে, তো অবভিয়াসলি যদি Q2 এর জন্য বলি ই কত, তাহলে ই ইকুয়াল টু হবে, মানে এখানে E1 যদি নাম ধরি তাহলে E2 ইকুয়াল টু হবে, Q2 এর জন্য বের করছি মানে Q1 এর জায়গায় +1কে আনতে হবে, সেটা হবে K/Q2/r²। বুঝতে পারলে? সেকেন্ড আধানটা যাবে 1। এই হলো তড়িৎ ক্ষেত্র। তাহলে অবভিয়াসলি সিম্পল কথা, কিউ আধানের জন্য যদি বলি, কিউ আধানের জন্য যদি বলি এই পয়েন্টটা r দূরত্বে +1 আধান এনে, মানে সরি কিউ আধানের জন্য যদি বলি r দূরত্বে তড়িৎ ক্ষেত্র কত, তাহলে সেই পয়েন্টে +1 আধান আনতে হবে এবং ফোর্সটা দেখতে হবে। ফোর্স কত হবে, কিউ মানে K/Q/r², যেখানে কে হলো 1/4πε0। ওকে, এই গেল তড়িৎ ক্ষেত্র। এর প্রশ্ন হলো যে যদি আমি বলি এই Q2 আধানটা Q1 এর তড়িৎ ক্ষেত্রে আছে, তাহলে Q2 কত বল খাবে? তাহলে বলের ফর্মুলা এটাই, F ইকুয়াল টু 1/k দিয়ে যদি বলি K/Q1 Q2/r²। এবার যদি বলি Q2 আধানটা Q1 এর তড়িৎ ক্ষেত্রে আছে, তাহলে K/Q1/r² পার্টটা কি হয়ে গেল, Q1 এর তড়িৎ ক্ষেত্র, তাহলে সেটা বলা যায় না E × Q2, বা তাহলে এখানে এটা কি F2। ঠিক আছে, মানে F মানে তোমার কী বলে ওটাকে, Q2 আধানের উপর ক্রিয়াশীল বল, মানে এটা E1 Q2। ঠিক আছে, আবার সিমিলারলি যদি বলি যে Q1 আধানটা Q2 আধানের তড়িৎ ক্ষেত্রে এসছে, তাহলে সেক্ষেত্রে ফোর্স কত হবে, F1 ইকুয়াল টু সেম ফর্মুলা, শুধু এখানে K/Q2/r² তড়িৎ ক্ষেত্র হয়ে গেল, মানে Q1 × E2। তাহলে এক কথায় ই যদি তড়িৎ ক্ষেত্র হয় কোনো একটা আধানের জন্য, সেই তড়িৎ ক্ষেত্রে +1 এর বদলে অন্য কোনো যদি আধান আসে, মনে করো সাপোজ কিউ আধানের জন্য তড়িৎ ক্ষেত্র হলো, ঠিক আছে, কিউ আধানের জন্য তড়িৎ ক্ষেত্র হলো যেটা ই, সেই আধানের জন্য r দূরত্বে Q0 আধান এলো, তাহলে কিন্তু মানে ফোর্স হয়ে গেল F ইকুয়াল টু Q0 × E। মনে থাকবে, ফোর্স কি হলো Q0 × E, মনে থাকবে। মানে অলরেডি কেউ যদি তড়িৎ ক্ষেত্র ক্রিয়েট করে রাখে, সেটা কোন আধান সেটা ডাজন্ট ম্যাটার, সেই তড়িৎ ক্ষেত্রে অন্য কেউ এলে সে ফোর্স ফিল করবে, সেটা হলো কি ওই আধানটা ইনটু তড়িৎ ক্ষেত্র। ক্লিয়ার? তাহলে এই হলো তড়িৎ ক্ষেত্রের উপর যেগুলো ফর্মুলা আমাদের জানতে লাগবে। ওকে, নেক্সট তড়িৎ বলরেখা রয়েছে, তড়িৎ বলরেখার প্রবলেম আসুক, তখন আমি তড়িৎ বলরেখা সম্বন্ধে বলছি। সো এবার আমরা প্রবলেমে ঢুকি। চলো দেখো, ওপরের ইনফরমেশনটা থাক, এমসিকিউটা নিচে আসছে। হ্যাঁ দেখো, প্রথম এমসিকিউটা কী বলছে, বলছে দুটি বিন্দু আধান +4Q আর +Q পরস্পরের মধ্যে 30 সেমি ব্যবধানে রয়েছে, তাহলে এদের মধ্যে সংযোগকারী রেখার যে বিন্দুতে তড়িৎ ক্ষেত্র শূন্য হবে তার অবস্থান। আচ্ছা, এটা হলো কত, +4Q আর এটা হলো +Q। ওকে, এদের মধ্যে গ্যাপ কত, 30 সেন্টিমিটার। খুব ভালো কথা। প্রশ্ন হলো যে এদের মধ্যে কোথায় তড়িৎ ক্ষেত্র শূন্য হবে। আচ্ছা, তড়িৎ ক্ষেত্র কোথায় শূন্য হবে, যেখানে ইচ্ছা ধরে লেট আস কনসিডার এখানে শূন্য হবে।
ধরলি মনে কর। আচ্ছা, যেখানে শূন্য হোক না কেন তড়িৎ ক্ষেত্র শূন্য হবে। তো তড়িৎ ক্ষেত্র বের করার উপায় কি? তড়িৎ ক্ষেত্র বের করার উপায় হলো সেখানে একটা +1 আধান নিয়ে। ভালো কথা। এবার তড়িৎ ক্ষেত্র শূন্য হওয়া মানে কি? মানে এর দ্বারা সৃষ্টি তড়িৎ ক্ষেত্রের দিক আর এর দ্বারা সৃষ্টি তড়িৎ ক্ষেত্রের দিক অপোজিট হবে এবং তাদের মান একই হবে। তাই তো তোর উপর নেট ফোর্স কখন শূন্য হয়? বা তড়িৎ ক্ষেত্র তো একটা ফোর্সই না রে ভাই, একক আধানের উপর। তাহলে নেট ফোর্স কখন শূন্য হয়? যখন তোর উপর ক্রিয়াশীল বোথ সাইডে সেম বল থাকবে। তাহলে এই আধানটা এর উপর রিপালসিভ ফোর্স বেড়ে বোঝাই যাচ্ছে, এই আধানটা প্লাস এর উপর রিপালসিভ ফোর্স বেড়ে এটাও বোঝা যাচ্ছে। সো অবভিয়াসলি এটা তো বোঝা যাচ্ছে যে দুটো ফোর্স দুদিকে হবে, তার মানে শূন্য হওয়ার চান্স তো আছে, এটুকু বোঝা যাচ্ছে। তো শূন্য যদি হয় তার মানে কি এই পয়েন্টে দেখতে হবে এর দ্বারা তড়িৎ ক্ষেত্র আর এর দ্বারা তড়িৎ ক্ষেত্র সেম, অপোজিট হবে, সেটা তো বোঝা যাচ্ছে কনসেপ্ট দিয়ে। জাস্ট ওদের যদি ইকুয়াল করে দিই তাহলেই হলো। তো এবার এই পয়েন্টটা কোথায় আছে? তো ধরে নে এখান থেকে x দূরত্বে আছে, তাহলে এখান থেকে কত হবে 30 - x, কারণ ওভারঅল টোটালটা কত 30, তাই না? তাহলে এখান থেকে যদি বলি এর দ্বারা সৃষ্ট তড়িৎ ক্ষেত্র কত হবে, অর্থাৎ এর দ্বারা যদি সৃষ্ট তড়িৎ ক্ষেত্র বলি তাহলে কে মানে এই 1/4π0 যদি না লিখতে চাই ইন্টু 4q ইন্টু কত বা এটা যেহেতু সিজিএসে আছে, যদিও সিজিএস আছে, সিজিএসে থাকলে তো 1/4π0 হয় না, তার পরিবর্তে 1/k হয়। ঠিক, ওই কেটা কিন্তু পরাবৈদ্যুতিক ধ্রুবক। এখানে যে কে দিয়ে ইউজ করলাম সেটা কে না, তাহলে এখানে এটা কে ড্যাশ ইউজ কর, এগুলোতে কে ড্যাশ ইউজ কর। হ্যাঁ, বা বারবার তুই 1/4π0 লিখিস, অসুবিধা নেই। ঠিক আছে, তো সিজিএসে তো আমরা জানি 1/k, তাহলে 1/k, ঠিক আছে, q1 4q ইন্টু 1/x², এটা হলো এর দ্বারা তড়িৎ ক্ষেত্র এই পয়েন্টে, আর ইকুয়াল টু হবে 1/k, q2 কত q ইন্টু 1/30 - x তার স্কোয়ার। ব্যাস, এটা সলভ করে x এর মান বের করে নে। এটা কিন্তু তুই ধরেছিস 4q থেকে x, হ্যাঁ, তুই ভালো করে দেখে নিবি q থেকে কত, দুটোই কিন্তু দেখে নিবি। হ্যাঁ, তাহলে এখান থেকে কে তো কেটে যাচ্ছে, এদিকে q কেটে যাচ্ছে, তাহলে এদিকে 4/x² মানে 2/x এর হোল স্কোয়ার করে দিলাম, ওদিকে 1/30 - x তার হোল স্কোয়ার করে দিলাম, বোথ সাইডে স্কোয়ার উঠিয়ে দিলাম, তাহলে এদিকে 2/x ইকুয়াল টু 1/30 - x, এখান থেকে ক্রস গুণ করে দিলাম 60 - 2x ইকুয়াল টু x, দ্যাট ইজ 3x ইকুয়াল টু 60, দ্যাট ইজ x ইকুয়াল টু 60/3, দ্যাট ইজ 20 সেন্টিমিটার। সো এখান থেকে কী পেলি যে +4q যদি আধান ধরিস তাহলে সেখান থেকে 20 সেমি দূরে রয়েছে যে পয়েন্টে তড়িৎ ক্ষেত্র শূন্য, আর সেটা যদি +q থেকে ধরিস তাহলে সেটা হবে 30 - 20 দ্যাট ইজ ইকুয়াল টু 10 সেমি দূরে রয়েছে যেখান থেকে, যেখানে হবে ফোর্স শূন্য। এবার অপশানগুলো মিলা, যে কোনটা মিলছে দেখ। অপশান এ 4q থেকে 15 সেমি, মিললো না। অপশান বি 4q থেকে 20 সেমি, মানে অপশান বিতে মিলে গেল। বাকি অপশান দেখ, q থেকে 7.5 সেমি, এটাও মেলেনি, q থেকে 5 সেমি, এটাও মেলেনি, q থেকে বললে 10 সেমি বলতে হতো। ঠিক আছে, সো অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। খুবই সহজ, একটু ভালো করে ভাব, এগুলো অঙ্ক করতে কোনো অসুবিধা হবে না, এরকম টাইপের যে কোনো অঙ্ক তুই করতে পারবি। ঠিক আছে, চল নেক্সট। 20 ই মানের একটা সুষম তড়িৎ ক্ষেত্রে একটা ইলেকট্রন অবস্থিত যার আধান -e, ভালো কথা, এবং ভর m। ই মানের ই এর মান এমনই যে ইলেকট্রনের উপর তড়িৎ ক্ষেত্রের জন্য বল ইলেকট্রনটির ওজনের সমান। এই অবস্থায় ই এর মান কত? ভালো কথা, দেখ ইটা এমন হবে, মনে কর এটা একটা ইলেকট্রন, এটা একটা ইলেকট্রন যার আধান -e, অবশ্যই যদি এর ভর ধরলাম m। কেন m লাগবে? কারণ তার ওজন লাগছে এখানে, যে mgটা এদিক কাজ করবে, নিচের দিকে কাজ করে গ্রাউন্ড থেকে। এবার তড়িৎ ক্ষেত্রটা কেমন হবে? তড়িৎ ক্ষেত্র কীভাবে সৃষ্টি করা হয়? তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করা হয় দুটো কোনো আধানের জন্য। আচ্ছা, সুষম তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করা যায় কীভাবে সেটা দেখে রাখ। হ্যাঁ, আচ্ছা, তড়িৎ ক্ষেত্রের ডিরেকশনটাও দেখে রাখ। তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন হলো, এটা একটু কোয়েশ্চেনটা সত্য, হ্যাঁ একটু দেখ, +1 আধান যেদিকে মুভ করবে, যেদিকে যাবে তড়িৎ ক্ষেত্রে সেদিকে দিক যাবে, তড়িৎ ক্ষেত্রের সেটাই দিক। ওকে, তাহলে তড়িৎ ক্ষেত্রের দিক কী হয় বল? মনে কর যদি এদিকে মনে কর একটা প্লেটে প্লাস আধান রয়েছে আর এদিকে মনে কর একটা প্লেটে মাইনাস আধান রয়েছে, তাহলে এখানে যদি +1 আধানকে রাখি তাহলে সে কোন দিক যাবে? অবভিয়াসলি প্লাস রিপাল করবে, মাইনাস আকর্ষণ করবে। তাহলে তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন অলওয়েজ, ই এর ডিরেকশন অলওয়েজ কোন দিকে? প্লাস থেকে মাইনাসের দিকে। তাই তড়িৎ ক্ষেত্র কোন দিকে কাজ করে? সবসময় প্লাস থেকে মাইনাসের দিকে। ঠিক আছে, কেন? যেহেতু প্লাস চার্জের উপর। ঠিক আছে,
এবার যদি কোনো একটি প্লাস চার্জ থাকে কিউ নট থাকে, তার উপর কোন দিকে ফোর্স কাজ করবে বলতো? সেই ফোর্সটাও কাজ করবে এফ ইকুয়াল টু যেহেতু হয় কিউ ই ভেক্টর, অর্থাৎ ই যেদিকে সেদিকে কাজ করবে, তাই তো? তাহলে কি কোন দিকে? ই কোন দিকে? প্লাস থেকে মাইনাসের দিকে, তাহলে ফোর্স হবে প্লাস থেকে মাইনাসের দিকে। তবে যদি এখানে মাইনাস কিউ নট বলে কোনো আধান থাকে, তার উপর কিন্তু ফোর্স হবে কোন দিকে? এফ হবে কিন্তু মাইনাস কিউ নট ই। এখানে মাইনাসটা দেওয়ার কারণটা এটাই যে আমরা তো এমনি বুঝতে পারি, তাও ম্যাথমেটিক্সের মাধ্যমে বুঝালাম যে এখানে কিন্তু ই যেদিকে কাজ করবে ফোর্স তার ঠিক উল্টো দিকে কাজ করবে। আর এমনি যদি কনসেপ্ট দিয়ে বুঝিস, চিহ্ন না দিয়ে, তাহলে মাইনাস কিউ নটকে কি প্লাস আকর্ষণ করবে, তাহলে এদিক ভাগবে। তাহলে তড়িৎ ক্ষেত্র আমি তো কি শিখালাম? কোন দিকে হয়? প্লাস থেকে মাইনাসের দিকে। কিন্তু মাইনাস কিউ নটের উপর আধান ফোর্স কোন দিকে হবে? প্লাসের দিকে। তাহলে মনে রাখবি প্লাস আধানের উপর ফোর্স সবসময় কাজ করবে তড়িৎ ক্ষেত্রের দিকে, আর মাইনাস আধানের উপর ফোর্স কাজ করবে তড়িৎ ক্ষেত্রের অপোজিটে, ঠিক আছে? কারণ তড়িৎ ক্ষেত্রের দিক প্লাস থেকে মাইনাসের দিকে হয়। ওকে, তাহলে এখানে মাইনাস আধান আছে, এবার মাইনাস আধানের উপর ফোর্সটা আমি ওপর দিকে কাজ করাতে হবে। দ্যাটস মিন আমাকে ওপর দিকে প্লাস প্লেট রাখতে হবে আর নিচের দিকে মাইনাস প্লেট রাখতে হবে, যাতে তড়িৎ ক্ষেত্রটা তৈরি হয়। তড়িৎ ক্ষেত্র তো প্লাস থেকে মাইনাসের দিকে, হ্যাঁ, তড়িৎ ক্ষেত্রটা তৈরি হয় প্লাস থেকে মাইনাসের দিকে, ঠিক আছে? কেন ভাই? কারণ এখানে মাইনাস আধান আছে, মাইনাস আধানের উপর যেদিকে তড়িৎ ক্ষেত্র থাকে তার উল্টো দিকে ফোর্স কাজ করে, তাহলে তো প্লাস প্লেটটাকে আকর্ষণ করবে। তাহলে এর ফলে একটা ফোর্স কাজ করবে যেটা ওপরের দিকে, এফটা কাজ করবে ওদিকে ওপর দিকে। তার মান কত হবে? মান কি হয়? মান যদি বলিস তাহলে শুধু ই ইন্টু ই, ফোর্সের মান কত? এফ ইকুয়াল টু হবে মোট যদি বলিস ই ইন্টু ই, কারণ ফোর্স ইকুয়াল টু কিউ ই, আর ডিরেকশন বললে মাইনাস দিতাম, ঠিক আছে? যদি মান বলিস, আর এখানে যদি ডিরেকশন সহ বলি তাহলে এফ ভেক্টর ইকুয়াল টু মাইনাস ই ইন্টু ই ভেক্টর, ঠিক আছে? আমরা তো এমনি মান নিয়ে কাজ করি, বাকিটা চিহ্নটা না দিয়ে আমরা মানে কনসেপ্ট দিয়ে বুঝে নিই যে ওপরে প্লাস আছে, তাহলে আকর্ষণটা ওপরে হবে। তাহলে ওপর দিকেও ফোর্স খাবে ই ইন্টু ই, একে ব্যালেন্স করবে কি এম জি, দেয়ারফর আমি লিখতেই পারি ই ইন্টু ই ইজ ইকুয়াল টু এম জি। কী বের করতে দিয়েছে ভাই? বের করতে দিয়েছে তড়িৎ ক্ষেত্রের মান, তাহলে ই ইকুয়াল টু নাথিং বাট এম জি বাই ই। অপশন দেখ, অপশন এ। খুবই সিম্পল একটা প্রবলেম, ভালো করে বুঝ। এটা ইলেকট্রন, তো ইলেকট্রন ওজন তো নিচের দিকে কাজ করবে। এবার আমাকে তড়িৎ ক্ষেত্রটা এমনভাবে অ্যাপ্লাই করতে হবে, তাই বলে দিচ্ছে কি হ্যাঁ তড়িৎ ক্ষেত্রটা এমনভাবে অ্যাপ্লাই করতে হবে যাতে সেটা ওজনের বিপরীতে কাজ করে। ওজনের বিপরীতে কাজ করে মানে কি? তড়িৎ ক্ষেত্র আমাকে ওজনের দিকেই অ্যাপ্লাই করতে হবে, কারণ মাইনাস আধানের উপর যেদিকে ইলেকট্রিক ফিল্ড থাকে তার উল্টো দিকে ফোর্স লাগে, তো উল্টো দিকে ফোর্স লাগবে কি ই, কারণ আমরা জানি কোনো আধানের উপর ক্রিয়াশীল ফোর্স ইন দ্য তড়িৎ ক্ষেত্র ইজ কিউ ইন্টু ই। তো সেখানে আধানের মান ই, তড়িৎ ক্ষেত্র ই, তো ই ফোর্স যেটা এমজির ঠিক অপোজিটে কাজ করবে এবং এমজি সমান হতে হবে যাতে ব্যালেন্স হয়। ব্যালেন্সের কথা বলছে না, যে অবস্থায় কি যে এমন হবে যাতে ইলেকট্রন ওজনে সমান হয় এক্স্যাক্টলি, হ্যাঁ, তো সমান হয়ে গেল। তো সমান করে আমি ই এর মান পেলাম এমজি বাই ই। চলো নেক্সট অঙ্কটা যেটা রয়েছে সেটা বড়রেখার ওপর, সেই জন্য আমরা এবার বড়রেখার কনসেপ্টটা একটু দেবো। আর আশা করি যারা মানে আগেগুলো টুকে নিয়েছো, পরবর্তী অঙ্কে যদি আবার তড়িৎ ক্ষেত্রে কনসেপ্ট লাগে আশা করি ওখান থেকে একটু দেখে নিও, ঠিক আছে? তো কী বলছে? আচ্ছা, বড়রেখা কনসেপ্ট কি? বড়রেখা হলো যে কাল্পনিক রেখা। কেমন কাল্পনিক রেখা? যে +1 আধান তড়িৎ ক্ষেত্রে যে পথে মুভ করবে সেই পথটাকে যদি আমরা ড্রয়িং করতে পারি তাহলে সেটাকে বড়রেখা বলে। ফর এক্সাম্পল, এটা যদি একটা প্লাস আধান হয়, প্লাস আধানের একটা সিঙ্গেল আধান হয়, তাহলে +1 আধানকে যদি এখানে রেখে দিই তো সেই আধানটা এইভাবে মুভ করে চলে যাবে, এখানে রাখলে এইভাবে মুভ করে চলে যাবে, এখানে রাখলে এইভাবে মুভ করে চলে যাবে। তাহলে কী হবে? +1 ক্ষেত্রে, প্লাস আধানের ক্ষেত্রে বড়রেখাগুলো এরকম বহির্মুখী হয়। আর সেটা যদি মাইনাস আধান হয় তো যেখানে এখানে +1 আধানটা এর মধ্যে ঢুকে যাবে, লম্ব হবে। এটা হলো মাইনাস আধানের জন্য বড়রেখা এরকম হয়। বড়রেখা তাহলে নাথিং বাট কি একটি মানে কাল্পনিক রেখা যেটা +1 আধান তড়িৎ ক্ষেত্রে যেদিকে মুভ করবে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে, আবার বড়রেখার ডিরেকশনটাই তোমাকে বোঝাবে তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন। তাহলে বোঝা যাচ্ছে যে +1 আধানের জন্য, প্লাস আধানের জন্য বড়রেখাগুলো সবসময় সেই আধান থেকে দূরে হয়, মানে বিকর্ষণ বল হয়। আর মাইনাস আধানের জন্য তড়িৎ ক্ষেত্র সবসময় আকর্ষণীয় হয়, ঠিক আছে? আচ্ছা, যদি দুটো আধান একসাথে থাকে, প্লাস আর মাইনাস পাশাপাশি যদি একসাথে থাকে, তাহলে তার বড়রেখা হলো মাঝখানেটা স্ট্রেট হয়, আর এটা এরকম করে ঘুরে যায়। কেন ঘুরে যায়? কারণ এই দিক চাইতে ছিল, এই দিক টানছিল, নেটভাবে যায়, এরকম ঘুরে যায়। এটা এরকম হতে পারে, এটা এরকম হতে পারে, ঠিক আছে? এটা আরও ঘুরতে পারে, এটা এরকম হতে পারে, এটা এরকম হবে, এটা আবার এরকম হতে পারে, এটা এরকম আসবে, 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 এরকম হয়, ঠিক আছে? আচ্ছা, যদি দুটো প্লেট নিই,
যদি প্লেট নিই, এটা একটা প্লেট নিলাম, এটা একটা প্লেট নিলাম, একদিকে প্লাস আধান নিলাম আর একদিকে মাইনাস আধান নিলাম, তাহলে সেক্ষেত্রে কিন্তু বলরেখাগুলো একদম স্ট্রেট হয় একদম, হ্যাঁ, প্লাস থেকে মাইনাসের দিকে, এবং জাস্ট ওপরের দিকেগুলো একটু কার্ভ হয় এরকম, ঠিক আছে। ফলে এখানে বলা যায় যে মাঝখানে যে তড়িৎ ক্ষেত্র সেটা কিন্তু একদম সুষম হবে, যেখানে বলরেখাগুলো একদম স্ট্রেট হবে সেই জায়গার তড়িৎ ক্ষেত্র বলা একদম সুষম, ঠিক আছে। আর যেগুলোতে ট্যারা হবে সেগুলো কিন্তু অসম, ঠিক আছে। সুষম তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে কী হয়, একটা পয়েন্ট আর একটা পয়েন্ট, দুটো পয়েন্টের মধ্যে স্ট্রেট লাইন থাকে, অসম ক্ষেত্রে দুটো পয়েন্টের মধ্যে স্ট্রেট লাইন থাকা মানে সম্ভাবনা খুব কম। ওকে, আচ্ছা, বলরেখা আরেকটা কনসেপ্ট কি, যে বলছে দুটো বলরেখা কিন্তু কোনোদিন একে অপরকে ছেদ করবে না, হ্যাঁ। কেন ছেদ করবে না? সাপোজ কোথাও যদি দুটো বলরেখা একে অপরকে ছেদ করতো, সাপোজ এখানে এইভাবে ছেদ করলো, তাহলে এই পয়েন্টে বলরেখার ডিরেকশনটা মানে ফোর্সের ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এদিক হতো আর এই পয়েন্টে এদিক হতো। আচ্ছা, যদি স্ট্রেট বলরেখা থাকে তাহলে সেদিকে ইলেকট্রিক ফিল্ড, কিন্তু স্ট্রেট না থাকলে যে পয়েন্ট যদি কার্ভ থাকে তাহলে কার্ভের বিভিন্ন পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের দিক বার করার জন্য সেখানে স্পর্শক ড্র করতে হবে, হ্যাঁ। তো স্পর্শকের দিক বরাবর তড়িৎ ক্ষেত্র কাজ করবে। তা দুটো বলরেখা কেন ছেদ করবে না? কারণ ছেদ করতে গেলে একই বিন্দুতে বলরেখার দুটো দিক পাওয়া যেত, ঠিক আছে। এই হলো ব্যাপার। আচ্ছা, একটা যদি পরিবাহিনী, একটা যদি গোলীয় পরিবাহিনী, তাহলে গোলীয় পরিবাহীর ক্ষেত্রে কিন্তু বলরেখাগুলো সবসময় মনে রাখবে গোলীয় পরিবাহীর ভেতরে প্রবেশ করবে না। মানে যদি পরিবাহী বলতে কি, ফাঁপা পরিবাহী যদি নিই, বলরেখা কিন্তু কখনোই ফাঁপা পরিবাহীর ভেতরে প্রবেশ করবে না, 1 নম্বর। আর 2 নম্বর, ফাঁপা পরিবাহীর ক্ষেত্রে সবসময় বলরেখাগুলো মানে তার তলের সাথে লম্বভাবে থাকবে, ঠিক আছে, ঠিক আছে। যেমন বলতে পারো এরকম যে মানে এক্ষেত্রে এরকম বলরেখা হলো, যদি এটা মনে করো একটা এক্সটার্নাল তড়িৎ ক্ষেত্রে আছে, ঠিক আছে, এর মধ্যে কোনো আধান নেই, এটা ফাঁপা। বলতে চাইছি যে একটা তড়িৎ ক্ষেত্রে বলরেখা রয়েছে, তো সেই বলরেখা থাকাকালীন যদি একটা ফাঁপা পরিবাহী আমি নিয়ে চলে আসি, তাহলে সেক্ষেত্রে বলরেখাগুলো কী হবে, মনে করো বলরেখাগুলো লম্বভাবে ওখানে প্রবেশ করবে আর লম্বভাবে বেরিয়ে যাবে, কিন্তু মাঝখানে কিন্তু কোনো রকম বলরেখা প্রবেশ করবে না। ইনকেস যদি এখানে বলরেখাটা ড্রয়িং করি, এই জায়গাতে যদি এটা ড্রয়িং করি, এটা তো লম্ব হচ্ছে না তলটার সাথে, এক্ষেত্রে কিন্তু জিনিসটা এরকম হবে, যেহেতু একটা বৃত্তের লম্ব কী হয়, ব্যাসার্ধ অভিমুখী, তাহলে এখান থেকে এইভাবে ঘুরে যাবে যাতে এটা ব্যাসার্ধ অভিমুখী হয়, ঠিক আছে, কারণ ব্যাসার্ধটা লম্ব হয়। আর এখান থেকে সেম এইভাবে নিয়ে এইভাবে বেরাবে, ঠিক আছে। মানে যদি একদম মাঝখান দিয়ে যায় তাহলে একদম লম্বভাবে ঢুকবে, লম্বভাবে বেরাবে। কিন্তু ইন দ্য কেস অফ যদি এরকম হয় যে সাইড নিচ দিয়ে বা উপর দিয়ে ঢুকছে, তাহলে এটা কিন্তু এখানে এইভাবে ঢুকবে না, ঘুরে গিয়ে ব্যাসার্ধকে এম করে ঢুকবে যাতে ওই তলের সাথে লম্ব হয়, আর ব্যাসার্ধ থেকে এম করে বেরাবে যাতে তলের সাথে লম্ব হয়, ঠিক আছে। তো বলরেখার এই কনসেপ্টগুলো থাকলেই হবে। আর যদি কোনো কনসেপ্ট লাগে তাহলে আবার বলছি অঙ্ক করতে। এবার অঙ্ক দুটো করে দিয়ে 21 নম্বর কী বলছে, একটি বিচ্ছিন্ন ধনাত্মক আধানের বলরেখাগুলি। বিচ্ছিন্ন ধনাত্মক আধানের বলরেখাগুলো কেমন হয় বলো? ধনাত্মক আধান বহির্মুখী, সবসময় বহির্মুখী, ঠিক আছে, অরীয়ভাবে বহির্মুখী। তাহলে অপশান সি। অপশান এ ছিল বৃত্তাকার, ঘড়ি কাটার, না, অপশানগুলো পড়ে নাও। অপশান সি হবে অরীয়ভাবে বহির্মুখী। 22 নম্বরটা কী বলছে, একটি বিচ্ছিন্ন ঋণাত্মক আধানের বলরেখা কেমন হবে? এটা কি অন্তর্মুখী অরীয়ভাবে, তাহলে কোনটা অপশান? অপশান ডি। আচ্ছা, নেক্সট 23 নম্বর। 23 নম্বর বলছে, 23 নম্বরটা তোর বলরেখার উপর না, 23 নম্বরটা তোর নর্মাল ইলেকট্রিক ফিল্ডের উপর একটা ফাঁপা গোলকের, একটা আহিত ফাঁপা গোলকের, সুষমভাবে আহিত ফাঁপা গোলকের জন্য তার কেন্দ্র থেকে আর দূরে তড়িৎ ক্ষেত্র কত হবে? আচ্ছা, একটা আহিত ফাঁপা গোলক আছে, ফাঁপা গোলকের আহিত, এবং আহিত ফাঁপা গোলকের আধান সবসময় কোথায় থাকে? বাইরের পৃষ্ঠে থাকে। সেটা আমরা আগের চ্যাপ্টারে জেনেছি, ভালো কথা। প্লাস দিয়ে করলাম, মাইনাস দিয়ে করতে পারি, ডাজন্ট ম্যাটার। তবে এই আহিত গোলক থেকে যদি আর দূরত্বে, যে আরটা গ্রেটার দেন আর, তাই বলছে তো, গ্রেটার দেন আর বলছে তো, হ্যাঁ, যে আরটা গ্রেটার দেন তার রেডিয়াস, যদি কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র নির্ণয় করতে হয়, তাহলে মনে রাখবে সেক্ষেত্রে এই আধানটিকে বিন্দু আধান হিসেবে ট্রিট করা যেতে পারে, ঠিক আছে। তো কখন সেটা? যখন কোনো ফাঁপা গোলক হোক বা ভরাট মানে সলিড গোলক হোক, সলিড মানে কী বলে বাংলায়, ঘন গোলক হোক, তার থেকে যদি স্মল আর দূরে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র নির্ণয় করতে বলে, এবং সেই স্মল আরটা যদি তার ব্যাসার্ধের থেকে বেশি হয়,
অনেক বেশি হয় আর কি, সেক্ষেত্রে ওই গোলকটিকে বিন্দু আধান হিসেবে ট্রিট করতে পারো। ঠিক আছে, তাহলে এখানে তড়িৎ ক্ষেত্র কী হবে, ই ইকুয়াল টু, তাহলে এখানে যদি কিউ পরিমাণ আধান ডিস্ট্রিবিউট হয়ে থাকে তাহলে সেই পুরো আধানটা আমি বিন্দু আধান হিসেবে যদি ট্রিট করি, তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুর মধ্যে যদি আর, তাহলে ই ইকুয়াল টু কী হবে 1/4πε0, তাই তো, কিউ ইন্টু 1/r²। তাহলে এখান থেকে বলতে পারি এখানে সবই কনস্ট্যান্ট, ই প্রপোর্শনাল টু 1/r²। তবে একটু বলে রাখি, মানে ওখানে অপশান হলো অপশান ডি। ঠিক আছে, এখানে এই অঙ্কটা করা থেকে একটু বলে রাখি, যদি ইনকেস তোমার এই গোলকটার সারফেসের তড়িৎ ক্ষেত্র বের করতে বলে তাহলে সেক্ষেত্রে কিন্তু স্মল আর এর জায়গায় ক্যাপিটাল আর হবে। আর যদি গোলকটির ভেতরে বলে, ভেতরে কিন্তু ফাঁপা পরিবাহীর তড়িৎ ক্ষেত্র শূন্য হয়, কারণ কোনো আধান থাকে না, আধান সম্পূর্ণটাই বাইরে থাকে, ফলে কোনো ফাঁপা গোলকের ভেতরে যদি তড়িৎ ক্ষেত্র বের করতে বলে সেটা শূন্য হয়। এটা আরও ভালো কনসেপ্ট তৈরি হবে যখন তুমি গাউস লটা পড়ে নেবে। ঠিক আছে, গাউস লর ফ্লাক্সের কনসেপ্টে আসবে। ফ্লাক্সের কনসেপ্টে তোমার ই এনক্লোজ বলা হয়, মানে কিউ এনক্লোজ বলা হয়। তো আধান যেহেতু ফাঁপা গোলকের ভেতরে থাকেই না, ফলে ভেতরে কিন্তু কোনো রকম তড়িৎ ক্ষেত্র থাকবে না। ওকে, 24 নম্বর বলছে 2 মিটার ব্যাসার্ধের ফাঁপা আহিত গোলক কোনো তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে না। এখনই যেটা বললাম সেটাই, কোথায়, একমাত্র অভ্যন্তরে। ঠিক আছে, ফাঁপা গোলকের অভ্যন্তরে কোনো রকম তড়িৎ ক্ষেত্র থাকে না। অপশানে দেখো আছে কিনা, হ্যাঁ অপশান এতেই আছে, গোলকের অভ্যন্তরে যে কোনো বিন্দুতে। ওকে, তাহলে 24 নম্বর হয়ে গেল, 24 নম্বর হয়ে গেল। 25 দেখো, বাকি অপশানগুলো ছিল বাইরে বিন্দুতে তো অবশ্যই থাকবে, 2 মিটার এর অধিক দূরত্ব থাকবে, 10 মিটার অধিক দূরত্ব থাকবে। ঠিক আছে, নেক্সট 25 নম্বরটা বলছে +8q আর -2q মানে দুটি আধান এক্স অক্ষের ওপর যথাক্রমে x=0 আর x=l বিন্দুতে অবস্থান করে। মানে এক কথায় এখানে যদি +8q হয় আর এখানে যদি -2q হয়, তাহলে এদের দুজনের মাঝখানের দূরত্ব হলো l, তাই তো, মানে এক্স অক্ষের যেটা মূল বিন্দু হয় তাহলে এটা l দূরত্বে আছে। তার মানে এটা যদি 0 হয় তাহলে এটা l দূরত্বে আছে, মাঝখানের দূরত্ব l। ভালো কথা, এক্স অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে ওই দুইটি বিন্দু আধানের জন্য নেট তড়িৎ ক্ষেত্র শূন্য হবে, মানে কোন বিন্দুতে ওই দুই আধানের জন্য নেট তড়িৎ ক্ষেত্র শূন্য হবে। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে। আচ্ছা, এটা l, ভালো কথা, এটা 2q, এটা +8q। কোথায় তড়িৎ ক্ষেত্র শূন্য হবে? যদি আমি বলি এদের মাঝখানে কোথাও তড়িৎ ক্ষেত্র শূন্য হবে, তাহলে সেই মাঝখানে কোথাও একটা +1 আনতে হবে। এবার সেই +1কে দেখো 8q বিকর্ষণ করবে, কারণ +8q, আর -2q আকর্ষণ করবে। তাহলে কিভাবে তড়িৎ ক্ষেত্র শূন্য হবে? বিকর্ষণ বলটাও এদিকে, আকর্ষণ বলটাও এদিকে। তার মানে +1টা যদি এই দুটো আধানের মাঝখানে কোথাও থাকে, তাহলে তার উপর নেট তড়িৎ ক্ষেত্র কখনোই শূন্য হবে না। তাহলে কি বুঝলে, দুটো সম আধানের, দুটো লাইক চার্জেস, মানে সমচিহ্নের আধানের প্লাস বা মাইনাস, সেক্ষেত্রে মাঝখানে কোনো একটি পয়েন্টে তড়িৎ ক্ষেত্র শূন্য হতে পারে, মাঝখানে না, মাঝের। কিন্তু যদি দুটো আধানের মধ্যে একটা প্লাস হয় একটা মাইনাস হয়, তাহলে কিন্তু তাদের মাঝখানে তড়িৎ ক্ষেত্র শূন্য হবে না, কারণ তড়িৎ ক্ষেত্র বের করার জন্য +1 আধান রাখে, আর +1 আধানের উপর আধান বিকর্ষণ করে আর মাইনাস আধান আকর্ষণ করে, ফলে দুজনের ফোর্সের ডিরেকশনটা বা তড়িৎ ক্ষেত্রের ডিরেকশনটা সেম দিক হয়। সেম দিক হলে তো মানে ইকুয়াল আর অপোজিট না হলে তো মানে তড়িৎ ক্ষেত্র শূন্য হওয়ার চান্স আসছেই না। তাহলে কোথায় হতে পারে? হয় 8q এর এদিকে হতে পারে কোনো পয়েন্টে, অথবা 2q এর এদিকে হতে পারে কোনো পয়েন্টে। এবার প্রশ্ন হচ্ছে, স্যার কোন দিকটা নিলে সুবিধা হবে, কোনটা হওয়ার চান্স বেশি? দেখো ভাই, এটা বেশি আধান, এটা কম আধান। আমরা জানি ফোর্স মানে তড়িৎ ক্ষেত্র হয় q/r², তো নিচের আরটার উপর ডিপেন্ড করছে, তাই তো। যদি আধানের মানটা বেশি হয় তাহলে সেক্ষেত্রে কম ডিস্টেন্সে বেশি ফোর্স দিবে, বেশি ডিস্টেন্সে কম ফোর্স দিবে। আর আধানের মান যদি কম হয় তাহলে সে কম ডিস্টেন্সে বেশি ফোর্স দিবে, বেশি ডিস্টেন্সে কম ফোর্স দেবে। তাহলে এখানে আধানের মানটা বেশি আর এখানে আধানের মানটা কম। যদি কম আধানের মানটার থেকে আমি ক্লোজ কোনো পয়েন্টে আমি নিই, তাহলে এখানে যা ফোর্স হবে, বেশি আধানের জন্য বেশি ডিস্টেন্স হলেও সেই ফোর্সটা ম্যানেজ হতে পারে, সমান হতে পারে। কিন্তু বেশি আধানের দিকে যদি নিই, তাহলে বেশি আধানের থেকে তো অবশ্যই কাছেই হবে, যত দূরে নিই না কেন, কম আধানের থেকে। তাহলে সেক্ষেত্রে বেশি আধান আবার কাছে, কম আধান আবার দূরে, কোনোদিনই ফোর্সটা ইকুয়াল হওয়ার চান্স নাই। তাহলে ফোর্স ইকুয়াল কখন হতে পারে? যখন কম আধানের কাছে হবে এবং বেশি আধানের দূরে হবে। ঠিক আছে,
কারণ আধানের মান যেখানে বেশি সেখানে ডিস্টেন্স কম না হতে গেলে দুটোর ফোর্সের মান সমান কি করে হয়, তাই না? সো সেই জন্য আমরা কম আধানটা 2q আছে, এখান থেকে আমি ধরে নিলাম x দূরত্বে তোমার তড়িৎ ক্ষেত্রের মান 0 হবে। তাহলে x দূরত্বে এবার মানে বুঝতেই পারছো -q একে আকর্ষণ করবে আর +q বিকর্ষণ করবে। -q যতটা আকর্ষণ করবে +q ততটা বিকর্ষণ করবে। দূরে হলে তো কি প্রবলেম আছে, আধানের মানটা তো বেশি, এখানে আধানের মান যে কম, অর্থাৎ এর আর এর ফোর্স সেম হবে। তাহলে ফোর্সটা যদি আমি সেম করে দিই, মানে তড়িৎ ক্ষেত্র যদি সেম করে দিই, তাহলে একবারে করতে পারি। তাহলে এটা হলো 1/4πε0, যদি SI নিয়ে নিই 8q বাই L প্লাস এক্স তার স্কোয়ার ইজুকাল টু এদিকে 1/4πε0 2q বাই এক্স স্কোয়ার। চিহ্ন নেওয়ার দরকার নেই, কারণ আমরা অলরেডি বলে দিচ্ছি যে দুটো ফোর্স ইকুয়াল করে দিচ্ছি, আমরা কনসেপ্টে বুঝে নিচ্ছি দুটো ফোর্স অপোজিট হবে, এটা দুদিকে হবে। সো চিহ্ন আমরা নেব না ক্যালকুলেশন করার সময়। এটা কেটে যাচ্ছে, এখান থেকে কিউ কেটে যাচ্ছে, এখানে 2 4 8 হচ্ছে, দ্যাট ইমপ্লাইজ 2/L প্লাস এক্স নিলাম, নিয়ে যদি এটা হোল স্কোয়ার করে দিই তাহলে এদিকে 1/x নিয়ে তার হোল স্কোয়ার করতে পারি। তাহলে এখান থেকে 2/L প্লাস এক্স ইকুয়াল টু 1/x, এখান থেকে 2x ইকুয়াল টু L প্লাস এক্স, এখান থেকে x ইকুয়াল টু L। তার মানে এখান থেকে বোঝা গেল যে 8q থেকে L দূরত্বে -2q আছে, সেখান থেকে আরও L দূরত্বে যদি কোনো একটা পয়েন্ট নিই, সেই পয়েন্টে তোমার তড়িৎ ক্ষেত্র 0 হবে। তাহলে অপশন দেখছি আগে, যদি 8q বলো তাহলে 12, আর যদি 2q -2q বলো তাহলে L। অপশানগুলো পড়ি আগে। অপশানগুলো বলছে 12 কার থেকে বলছে, এক্স অক্ষের উপস্থিত কোন বিন্দু, এক্স অক্ষ থেকে, এক্স অক্ষ মানে মূল বিন্দু থেকে, আর মূল বিন্দুতে রয়েছে 8q, তাহলে 8q হিসাবে বলতে হবে। 8q থেকে হবে 12 দূরে, কত দূরে, তাহলে অপশান হবে 12 দূরে। তাহলে অপশান এ আছে 12,0, অপশান এই হবে রাইট অ্যান্সার। 12,0 মানে ওয়াই অক্ষ ব্যাপারটা বলছে, ঠিক আছে। L/4 8L 4L হবে না 12, দ্যাটস মিন অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা -2q থেকে L পেয়েছি, কিন্তু সেটা যদি 8q থেকে ধরতে হবে, কারণ মূল বিন্দুতে 8q আছে না, তাহলে 8q থেকে সেটা 12 ধরতে হবে। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট। 26 নম্বর কি বলছে, একটা ধাতব গোলক একটি সুষম তড়িৎ ক্ষেত্রে স্থাপন রাখা হলো। যাই হোক, চিত্র নিচে দেওয়া আছে, দেখতে পাচ্ছ। কোন পথটির তড়িৎ বলরেখা অনুসরণ করবে? আচ্ছা, এটা তো করলামই। প্রথম পথটা দেখো, প্রথম পথটা বলছে ঠিক আছে যে ভেতরে থাকে না, ঠিক আছে, কিন্তু সেটা এটা একমাত্র যদি মাঝখানে হয় তাহলে সেটা লম্ব হবে, ঢুকে লম্বভাবে বেরোয়। সাইডে এইভাবে কোনোদিন লম্বভাবে ঢুকে লম্বভাবে বেরোতে পারে না, কারণ এটা অ্যাঙ্গেলটা লম্ব হচ্ছে না। লম্ব এইটা মানে লম্ব মানে ব্যাসার্ধমুখী, মানে এটা একটা যদি এখানে মানে বলো, এখান থেকে যদি টানো তাহলে এটা একটা অ্যাঙ্গেল করে দিচ্ছে, ঠিক আছে। অর্থাৎ বলরেখা এইভাবে যাবে না। এটা বোঝাচ্ছে যে বলরেখা মানে ধাতব গোলকে প্রবেশ করেনি, ভালো কথা, কিন্তু এখানে কিন্তু সেটা ধাতব গোলকের সাথে লম্বভাবেও নেই। আর আমি কী বললাম, একটা ধাতব গোলকের ক্ষেত্রে সবসময় বলরেখা লম্বভাবে থাকবে, ঠিক আছে। সো প্রথম অপশন এটা হচ্ছে না, অপশন বি তো ভেতরে ঢুকে যাচ্ছে, অপশন সিও ভেতরে ঢুকে যাচ্ছে। অপশন ডিটা দেখো, অপশন ডিটাই হবে, যেটা এই ফিগারটাই দিয়েছে ওখানে তোমাদের অঙ্কতেও, যে এটা ব্যাসার্ধকে এম করে যাচ্ছে, এম করে ঘুরে ব্যাসার্ধকে এম করে গেছে, এবং ব্যাসার্ধ থেকে ব্যাসার্ধ বরাবরই বেরিয়েছে, ঠিক আছে। এবার তোমরা আরেকটা প্রশ্ন করতে পারো যে স্যার ধাতব গোলকের ক্ষেত্রে এরকম বলরেখা একদিক দিয়ে ঢোকে আর একদিক দিয়ে বেরায় কেন? কারণ মনে রাখবে ধাতব গোলক, এটা একটু বলে দিই, ধাতব গোলক যদি নাও কি না, যখন সেটা এক্সটার্নাল তড়িৎ ক্ষেত্র রাখা হলো, এটা যদি এক্সটার্নাল একটা তড়িৎ ক্ষেত্র হয়, এর মধ্যে যখন রাখা হয়, তড়িৎ ক্ষেত্র কেমন করে তৈরি করেছে এক্সটার্নাল, এদিকে তড়িৎ ক্ষেত্র কি পজিটিভ থেকে নেগেটিভ দিকে হয়, তাই না? তার মানে এদিকে পজিটিভ আছে আর এদিকে নেগেটিভ আছে, ওকে। তো এই পজিটিভ আর নেগেটিভের তড়িৎ ক্ষেত্রের জন্য ধাতব গোলকের মধ্যে যে অ্যাটমগুলো আছে, সেই অ্যাটমের যে ইলেকট্রন প্রোটনগুলো তারাও কি পোলার হয়ে যায়, মানে আবেশের মতো। আগে চ্যাপ্টারে শিখেছিলাম যে এদিকে নেগেটিভ চার্জগুলো চলে আসে আর এদিকে পজিটিভ চার্জগুলো চলে যায়, ফলে কি এখানে বলরেখাগুলো টার্মিনেট করে যায়। কারণ আমি কী বলেছি, নেগেটিভ চার্জে বলরেখা ঢুকে যায়, প্রবেশ করে যায়, তবে সেটা সবসময় লম্ব হবে, সেই জন্য এখান থেকে এটা ঘুরে যাবে এইভাবে, ঠিক আছে। এটা এইভাবে প্রবেশ করে যাবে, এটা এইভাবে ঘুরে যাবে এম করে এখানে, এটা আর পজিটিভ থেকে বেরোয়, তাহলে এখান থেকে এটা এইভাবে বেরাবে, এটা সোজাই বেরাবে কারণ লম্ব হবে, এটা এইভাবে বেরাবে, ঠিক আছে। এরকম হয় বলরেখাগুলো, ওকে, ধাতব পরিবাহীর ক্ষেত্রে, ঠিক আছে। তো 26-এর অপশন কী হবে? অপশন ডি 4, 4 নম্বরটা, ঠিক আছে। এইটা মানে তোমাদের ছবি অনুযায়ী।
কোয়েশ্চেনে, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি হয় যে কোনো ক্ষেত্রে, যে কোনো ধাতব পরিবাহীকে যদি আমি কোনো একটি মানে কী বলে বড় তড়িৎ ক্ষেত্রের মধ্যে রেখে দিই, তাহলে বড় রেখাগুলো এইভাবে আঁকা হয়। নেক্সট 27 কী বলছে? কিউ মানে একটি তড়িৎ আদানের জন্য অপর একটি তড়িৎ আদান কিউ নটের অবস্থানে তড়িৎ ক্ষেত্র ই। কিউ মানে একটি তড়িৎ আদানের জন্য অপর একটি আধান কিউ নট এর অবস্থানে তড়িৎ ক্ষেত্র ই। মানে কিউ আধানের জন্য কোনো একটা জায়গায় সাপোজ একটা কিউ নট আধান আছে, সেই জায়গাটা তড়িৎ ক্ষেত্র ই। ভালো কথা, জায়গাটা তড়িৎ ক্ষেত্র কিন্তু হ্যাঁ ই। তাহলে কিউ নটের পরিবর্তে যদি এখানে মাইনাস কিউ নট আনি, তাহলে সেই জায়গাটার, তাহলে ওই জায়গাটা তড়িৎ ক্ষেত্রের মান কী হবে? আচ্ছা, তড়িৎ ক্ষেত্র তো এখানে +1 আধান এলে চেক করতে হয় জায়গাটার তড়িৎ ক্ষেত্র, এবার অন্য কোনো আধান এলে তার ফোর্স চেক করতে হয়। তড়িৎ ক্ষেত্র প্লাস এই কিউ আধানের জন্য এখানে কত হবে? ই ইকুয়াল টু কিউ বাই আর স্কোয়ার, সাথে 1/4πε0, ঠিক আছে? যদি এখানে প্লাস কিউ নটের উপর ফোর্স বলো তো ইন্টু কিউ নট, মাইনাস কিউ নটের উপর ফোর্স বলো তাহলে ইন্টু মাইনাস কিউ নট। বাট বলতে সেটা তো বলেনি, সেটা বলছে যে কিউ নট আধান যেখানে রয়েছে সেই অবস্থানের তড়িৎ ক্ষেত্র ই। যদি মাইনাস কিউ নট আনা হয় তাহলে তড়িৎ ক্ষেত্র কত? তড়িৎ ক্ষেত্র এখানে পাল্টে যাবে, তড়িৎ ক্ষেত্র তো এইটা, তার সাথে আধানের কোনো সম্পর্কই নাই, সো কোনো চেঞ্জই হবে না। তো অপশন কোনটা হবে? অপশন ডি, ই। তো ই থাকবে, কোনো রকম পরিবর্তনই হবে না। চলো নেক্সট 28 নম্বর কি বলছে? ক্যাপিটাল এম আর কিউ আধান বিশিষ্ট একটি কণাকে কোনো সুষম তড়িৎ ক্ষেত্রে ছেড়ে দেওয়া হলো। তাহলে টি সময় পরে কণাটি যদি এস দূরত্ব অতিক্রম করে এবং টি গতিশক্তি অর্জন করে, তাহলে টি/এস এর অনুপাত। অপশন দেখার আগে অনুপাতটা বের করি। কি বলেছে? এম ভর আর কিউ আধানের একটা কণাকে সুষম তড়িৎ ক্ষেত্রে ছেড়ে দেওয়া হলো। আচ্ছা, কিউ আধান সুষম তড়িৎ ক্ষেত্রে সাপোজ ধরে নিলাম এদিকে প্লাস আছে আর এদিকে মাইনাস আছে, তাহলে সুষম তড়িৎ ক্ষেত্রটা কেমন? এরকম, এই যে এরকম স্ট্রেট এরকম সুষম তড়িৎ ক্ষেত্র রয়েছে। এর মধ্যে কাকে ছেড়ে দিয়েছি? কিউ আধানকে ছেড়ে দিয়েছি। ভালো কথা, কিউ আধানকে যদি ছেড়ে দিই তড়িৎ ক্ষেত্রের মধ্যে, তড়িৎ ক্ষেত্রের মান সাপোজ ই যদি হয়, তাই তো তড়িৎ ক্ষেত্রের মান সাপোজ ই ধরলাম, ই যদি হয়, তাহলে কিউ আধান নেগেটিভ বলেনি, তাহলে এই যে ফোর্স ফিল করবে সেই ফোর্সটা হবে, মানটা হবে কিউ ইন্টু ই, তাই তো? শিখেছি তো, আগের স্লাইডে শিখেছিলাম, আগের মানে যখন বলরেখার আগে, হ্যাঁ, কিউ ইন্টু ই হয় ফোর্স। ফোর্স যদি কিউ ইন্টু ই হয়, তাহলে এখান থেকে অ্যাক্সেলারেশন কী হবে? F/m, দ্যাট ইজ ইকুয়াল টু QE/m। এটা হবে অ্যাক্সেলারেশন। এমটা কি ক্যাপিটাল পড়েছে? এমটা ক্যাপিটাল পড়েছে, তাহলে QE/m এটা হবে অ্যাক্সেলারেশন। প্রশ্ন কি এবার? টি সময় পর যদি কণাটি এস দূরত্ব অতিক্রম করে, তাহলে এস আগে বলে, এস ইকুয়াল টু কী হয়? এস ইকুয়াল টু হয় ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। ইনিশিয়ালি তো জাস্ট ছেড়ে দেওয়া হয়েছে, তো ইনিশিয়াল কোনো বেগ নেই, তাহলে এটা শূন্য, তাহলে হাফ অফ এ কত? QE/m ইন্টু টি স্কোয়ার। ভালো কথা, এটা এস হলো। আর কি? এবং টি গতিশক্তি অর্জন করে, টি মানে গতিশক্তি মানে আবার হাফ অফ এম ভি স্কোয়ার, ওকে। আবার ভি মানে ইউ প্লাস এটি, ইউ তো নাই, শূন্য ইনিশিয়ালি, তাহলে এ হলো QE/m ইন্টু টি। পুট ইট হেয়ার, হাফ অফ এম QE/m ইন্টু টি তার স্কোয়ার। অর্থাৎ রেশিও কী করতে বলেছে? রেশিও হলো টি/এস, হাফ অফ এম ইন্টু কিউ স্কোয়ার ই স্কোয়ার বাই এম স্কোয়ার ইন্টু টি স্কোয়ার ডিভাইডেড বাই হাফ অফ QE/m ইন্টু টি স্কোয়ার। টি স্কোয়ার কাটলো, QM একটা কেটে QM থাকলো, হাফ কাটলো, তাহলে এখান থেকে হলো কিউ, এখানে আবার এই একটা এম আর একটা এম কেটে যাবে, তাহলে থাকলো হলো QE, আর কি আছে নিচে? শুধু QE। তাহলে টি/এস এর অনুপাত হলো কিউ ইন্টু ই। এর অপশন পড়ি। সময় টি এর সঙ্গে অপরিবর্তিত থাকবে। সময় টি এর সাথে অপরিবর্তিত থাকবে মানে সময়ের সাথে পরিবর্তন হবে না। অবভিয়াসলি কিউ আধান আর ই তড়িৎ ক্ষেত্রে দুটোই কনস্ট্যান্ট, অবভিয়াসলি, তাহলে অপশন এই হবে, এই সময়ের সাথে কোনো পরিবর্তনের হবে না। বাকি অপশনগুলো একটু পড়ে নিই। কণার ভর এম এর সাথে সমানুপাতিক না, কোনো ভর নেই অ্যান্সারের মধ্যে। আধানের মানের উপর নির্ভরশীল করবে না, অবশ্যই করছে নির্ভর, কিউ আছে।
তড়িৎ ক্ষেত্রের মানের উপর নির্ভর করবে না, অবশ্যই তড়িৎ ক্ষেত্রের মানও আছে, এর উপর নির্ভর করবে। সো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চল নেক্সট 29 নম্বর কি বলছে পর, বলছে 3200 ভোল্ট পার মিটার মানের সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে তড়িৎ ক্ষেত্রে লম্ব অভিমুখে একটি ইলেকট্রন 4 × 10⁻⁻7 মিটার পার সেকেন্ড বেগে প্রবেশ করে, তাহলে করে 0.10 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে ইলেকট্রনটির বিচ্যুতির মান। দেখ ব্যাপারটা হলো এরকম যে মনে কর ওপরে প্লাস আধান আছে আর নিচে মাইনাস আধান আছে, দিয়ে আমি একটা সুষম তড়িৎ ক্ষেত্র তৈরি করলাম প্লাস থেকে, আচ্ছা ওইটা উপরে প্লাস এঁকে দিয়েছি, থাক তাহলে নিচের দিকে এইভাবে করলাম, তড়িৎ ক্ষেত্র নিচের দিকে হলো প্লাস থেকে মাইনাসের দিকে। এবার এমন অবস্থায় একটা ইলেকট্রনকে আমি কী করলাম, একটা ইলেকট্রনকে আমি 4 × 10⁻7 বেগে এর সাথে লম্বভাবে প্রবেশ করলাম, তাহলে এইভাবে একটা ইলেকট্রনকে ছুড়লাম যার বেগ হলো v = 4 × 10⁻7 মিটার পার সেকেন্ড। ভালো কথা। এবার ইলেকট্রনকে যদি আমি এদিক ছুড়ি, এদিকে যখন ছুড়লাম তাহলে এদিকে তো ইলেকট্রনের উপর কোনো ফোর্স নাই, যা ফোর্স আছে কোন দিকে, ইলেকট্রন মাইনাস মানে যা ফোর্স আছে এই বরাবর ওপর দিকে, এই বরাবর উপর ফোর্স আছে যার মান হলো E × E, মানটা E × E, দিকটা প্লাসের দিক, ফলে ও কি করবে এইভাবে না গিয়ে এইভাবে যাবে, তাই না? কারণ এই বরাবর ফোর্স নাই, এই বরাবর আমি বেগ দিয়েছি খালি v, তাই জন্য এদিক যাচ্ছিল, কিন্তু ফোর্স তোর উপর দিকে মানে এইভাবে ঘুরে যাবে ও। তো এখানে কী বার করতে দিয়েছে, ইলেকট্রনটা বিচ্যুতি মানে কতটা বিচ্যুতি হবে সেটা আমাকে বার করতে হবে, মানে ওয়াই অক্ষ হবে, এই যে মানে এটা এই দিকে তো যাবে না, এদিকে যাবে, তো এদিকে কতটা গেল এই ওয়াইটা বার করতে হবে। ঠিক আছে, মনে করলাম এদিকে সাপোজ এক্স গেল, এদিকে যদি এটা এক্স যায় তাহলে ওয়াইটা কত আমাকে সেটা বার করতে হবে। আচ্ছা এবার দেখ কী করে করব, দেখ আমরা জানি এক্স, দেখ এক্সের দিক যদি ধরি তাহলে এক্স ইকুয়াল টু কী হবে, এক্স ইকুয়াল টু কী হবে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এক্স ইকুয়াল টু হয় এক্সের দিক যদি ধরি তাহলে এক্স ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার হবে, আর যদি ওয়াইয়ের দিক ধরি তাহলে ওয়াই ইকুয়াল টু সেম ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, এই তো ফর্মুলা, এটাই তো ফর্মুলা। এবার দেখ এক্স বরাবর ওকে আমি ভি বেগে ছুঁড়েছিলাম, মানলাম ভালো কথা যে বেগটার মানও দেওয়া আছে, কিন্তু এক্স অক্ষ বরাবর তো কোনো তড়িৎ বল নাই, তড়িৎ বল কাজ করছে তো ওয়াই অক্ষ বরাবর, কারণ ইলেকট্রিক ফিল্ড যেদিকে তড়িৎ বল সেদিক কাজ করে, তার মানে এর মধ্যে কোনো অ্যাক্সেলারেশন থাকবে না এক্স অক্ষ বরাবর, তাহলে এক্স ইকুয়াল টু খালি ইউটি থাকবে, ইউ এর মান কত ভি ইন্টু যা টাইম লাগলো টাইম টি। কিন্তু ওয়াই অক্ষ বরাবর তো সে শিফট করেছে, তাহলে ওয়াই অক্ষ বরাবর কিন্তু তার ইনিশিয়াল কোনো বেগ ছিল না, কারণ তুই এক্স অক্ষ বরাবর ছুঁড়েছিস, ওয়াই অক্ষ বরাবর ছুঁড়িস নি, তাহলে তার এটা আবার থাকবে না, তার কিন্তু হাফ অফ এটি স্কোয়ার থাকবে, কারণ ত্বরণ থাকবে, কারণ তার সেই দিকে একটা বল আছে, সেই ত্বরণটা কত আবার, বল হলো ই, তার ত্বরণ হলো ই/m, ই/m যেটা হয় QE/m ইন্টু টি স্কোয়ার। এবার টাইম দেখ, এক্স অক্ষ যতটাই যাক না কেন আর ওয়াই অক্ষ যতটাই যাক না কেন, শিফট করে ওঠা কেন, দুটো তো একসাথেই করছে, একটা ইলেকট্রনই করছে, তাহলে এই টাইম দুটো সেম। তাহলে এখানে যদি টাইমটা আমি এখান থেকে নিয়ে নিই, টাইমটা টি ইকুয়াল টু হবে কত x/v, যদি আমি পুট করে দিই তাহলে y ইকুয়াল টু হবে হাফ ইন্টু E/m ইন্টু এক্স স্কোয়ার বাই ভি স্কোয়ার বসিয়ে দিলে তাহলে y পেয়ে গেলাম। এই ওয়াইটাই তো চেয়েছে, এটাই তো বিচ্যুতি, মানগুলো বসা একটা করে হাফ, ই এর মান 1.6 ইন্টু 10⁻⁻19 ইন্টু ই এর মান 3200 বাই এম, ইলেকট্রনের মাস কত 9.1 এখানে দেওয়া নেই, ইন্টু 10⁻31 কেজি ইন্টু এক্স স্কোয়ার কত, এক্স কত 0.10 তার স্কোয়ার ডিভাইডেড বাই ভি কত 4 ইন্টু 10⁻7, 4 ইন্টু 10⁻7 তার স্কোয়ার। এটা ক্যালকুলেশন করতে হবে, এবার রেখে দিলাম, এটা আমি ক্যালকুলেশন করি, ইকুয়াল টু হাফ ইন্টু 1.6 ইন্টু 32 ডিভাইডেড বাই 9.1 ইন্টু 10⁻² করে -19 আর 2 যোগ করে দিলে -17, -17 প্লাস 31, -17 প্লাস 31, 17 3 1 4 প্লাস 14, নাকি 14 আর 17, 4 7 11, 14 আর 17,
1 1 2 1 3, ঠিক আছে 31, 14 গেল ইন্টু এদিকে 0.10 ইন্টু 0.10 ডিভাইডেড বাই 16 ইন্টু 10 টু দি পাওয়ার 14, 10 টু দি পাওয়ার 14, 10 টু দি পাওয়ার 14 কেটে যাচ্ছে, ভালো কথা। এবার পয়েন্ট উঠাই, এই পয়েন্ট উঠালাম, এই পয়েন্টের সাথে কেটে গেল, ভালো কথা। এই পয়েন্টটা উঠালাম, এই পয়েন্টটা উঠালাম, নিচে উঠালে এদিকে 10 টু দি পাওয়ার 4, দুইটা এটার দুইটা এটার, ভালো কথা। তার সাথে দুটো 10 কেটে যাচ্ছে, দিয়ে এটা 10 টু দি পাওয়ার 2, ভালো কথা। এবার এদিকে 16 আর 16 কেটে যাচ্ছে, ভালো কথা। তাহলে থাকলো কি, থাকলো 2 দিয়ে এটা হয়ে গেল 16, তাহলে আলটিমেট থাকলো এদিকে 16, এদিকে 91, আর কিছু আছে এদিকে ইন্টু ওদিকে কিছু থাকলো না, 100 খালি 1/100, আর কিছু আছে নাই। তাহলে এটা 90 ধরে নিলাম, যদি 90 ধরি তাহলে 9 কে 9, 9 কে 9, 9 6 15, 9 7 16, 7 0, 7 0, 7 9 63, তাই তো, আবার 7 হলো 7 0, 7 9 63, তাহলে 1.77 ইন্টু 10 টু দি পাওয়ার 90 ধরেছিলাম, তো 10 টু দি পাওয়ার -3 মিটার। তাহলে এটা হবে ওয়াইয়ের মান 1.77 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিটার। অপশানে দেখ 1.76 মিলিমিটার, অপশান এ 1.77 মিলিমিটার, হ্যাঁ অপশান এ একদম একদম পারফেক্ট অ্যান্সার নিয়ে চলে এসছে। হ্যাঁ 76 জাস্ট 77 আসলো, কোনো ব্যাপার না। চল নেক্সট, চল নেক্সট হলো 30 আর 31, এই দুটো অঙ্ক করার জন্য দুটো কনসেপ্ট লাগবে, একটু শুনে রাখ। যদি একটা অসীম, দুটোই অসীম, যদি একটা অসীম দৈর্ঘ্যের তার থাকে, মনে কর এটা প্লাস চার্জে আইতো, মাইনাস চার্জেও করতে পারিস, ডাজন্ট ম্যাটার। যদি এরকম অসীম দৈর্ঘ্যের একটি তার থাকে, যেটা আমাদের গাউসেস ল দিয়ে তোকে শেখাতে হবে, গাউসেস ল যখন পড়াবো তখন একবার নইলে বলে দেবো কনসেপ্টটা, এখন মনে রাখ খালি। এরকম যদি একটা অসীম তার থাকে, হ্যাঁ, তার মধ্যে যদি চার্জ থাকে কিউ পরিমাণ যদি চার্জ দেওয়া থাকে, তাহলে ডিস্ট্রিবিউশনটা হয়, যদি দৈর্ঘ্যটা মানে সাপোজ এর মধ্যে যদি একটা দৈর্ঘ্য আমি কল্পনা করে নিই এল, তারটা অসীম আছে ডট ডট, তার মধ্যে যদি একটা পার্ট এল কল্পনা করি, তাহলে ডিস্ট্রিবিউশনে মানে এর মধ্যে যে ডিস্ট্রিবিউশনটা হয় সেটা হলো লিনিয়ার ডিস্ট্রিবিউশন। সেখানে বলা হয় ল্যামডা ইকুয়াল টু কিউ বাই এল, ঠিক আছে। দেখ অসীম তার, তো অসীম তারে কতটি চার্জ আছে সেটা তো বলা মুশকিল, তাহলে যে কোনো একটা লেন্থ নিয়ে সেই লেন্থে যেটুকু চার্জ আছে সেইটুকু চার্জের ডিভাইডেড বাই লেন্থ করলে পাওয়া যায় লিনিয়ার চার্জ ডেন্সিটি। এই ল্যামডাটা খুব ইম্পর্টেন্ট। যেমন আর এটা একটা একসাথে এটাই করে দিই, একটা প্লেট থাকে অসীম দৈর্ঘ্যের, তার মধ্যে একটা পার্ট যদি আমি নিই অসীমের, আর সেখানে যদি একটা চার্জ থাকে, তাহলে তার যে চার্জ ডিস্ট্রিবিউশন হয় সেই ডিস্ট্রিবিউশনটাকে বলা হয় সিগমা দিয়ে। সিগমা ইকুয়াল টু হয় কিউ বাই এস, এটা বলা হয় তলমাত্রিক ঘনত্ব, যেটা আমরা আগের চ্যাপ্টারে পড়েছিলাম। যে যদি কোনো চার্জ একটা তারে ডিস্ট্রিবিউট হয়, তাহলে তার ডেন্সিটিটা হয় দৈর্ঘ্যমাত্রিক ডেন্সিটি ল্যামডা দিলে হয়, আর যদি সেটা এরিয়াতে হয় তাহলে ক্ষেত্রমাত্রিক ডেন্সিটি, আর যদি সেটা আয়তনে হয় তাহলে সেটা আয়তনমাত্রিক ডেন্সিটি। আচ্ছা, এগুলো কিন্তু অসীম আছে, এটাও অসীম আছে, এটাও অসীম আছে, অসীম দৈর্ঘ্যের তার। তো অসীম দৈর্ঘ্যের তারের জন্য যদি আর দূরত্বে কোনো একটা পয়েন্টে তড়িৎ ক্ষেত্র মাপতে দেওয়া হয়, তাহলে অবভিয়াসলি ওখানে প্লাস মান আনতে হবে। তো সেই তড়িৎ ক্ষেত্রের মানটা আমি বলছি, ডিরেকশনটা বুঝতে পারছো, অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট। কেন? কারণ প্লাস নিয়েছি, মাইনাস করলে সেটা আকর্ষণীয় হতো। সেম অ্যাজ এখানেও যদি প্লাস আদান +1 নিতে হবে, যদি এই পয়েন্টের তড়িৎ ক্ষেত্র বের করতে হয়, সেটাও বিকর্ষণীয় হবে। ইন কেস যদি এটা মাইনাস আদান দিয়ে আমি প্লেটটা দিতাম, প্লেটটায়, তাহলে সেটা আকর্ষণীয় হতো, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যেটা ব্যাপার হলো সেটা মানটা। সো তড়িৎ ক্ষেত্র এখানে হয় ই ইকুয়াল টু ল্যামডা বাই 2πε0 r। কথা হয় ল্যামডা বাই 2πε0 r, ঠিক আছে। আর এক্ষেত্রে হয় ই ইকুয়াল টু সিগমা বাই 2ε0। কোথায়? সিগমা বাই 2ε0। ওকে, তাহলে এই দুটোই আমরা গাউসেস ল যখন পড়াবো তখন একবার
বলে দেবো, মানে নেক্সট পার্ট যখন গাউস ল করাবো তড়িৎ দ্বিমেরুর পর, তখন আমি দুটো বলে দেবো যেটা অসীম দৈর্ঘ্যের তারের জন্য পি পয়েন্টের তড়িৎ ক্ষেত্র হয় λ/2πε0r, আর একটা পাতের জন্য অসীম দৈর্ঘ্যে অসীম মানে ডিস্ট্রিবিউট পাতের জন্য একটা মানে সেখান থেকে সাম দূরে তড়িৎ ক্ষেত্র হয় σ/2ε0। মানে এক্ষেত্রে তাও আর এর উপর ডিপেন্ড করলেও পাতের ক্ষেত্রে কিন্তু আর এর উপরও ডিপেন্ড করে না, ঠিক আছে, ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে না। ওকে, এবার প্রবলেম আসি। 30 নম্বরটা বলছে যে একটি অসীম দৈর্ঘ্যের ঋজুৎ আহিত পরিবাহী থেকে 2 সেমি দূরে 9 × 10⁴ নিউটন পার কুলম্ব তড়িৎ ক্ষেত্র উৎপন্ন হলে প্রতি একক দৈর্ঘ্যে তড়িৎ আধানের মান কত? প্রতি একক দৈর্ঘ্যের তড়িৎ আধানের মান মানে তোকে জিজ্ঞেস করেছে ল্যামডার মান কত। তো আমরা ই জানি, ই ইকুয়াল টু কি জানি বল, λ/2πε0 আর। তাহলে এখান থেকে সব মানগুলো বসে যায়, তাহলে হলো ই কত বলেছে, ই হলো তোর কত 9 × 10⁴। ল্যামডা তোকে বের করতে হবে। আচ্ছা 2πε0 আমরা জানি না, 4πε0 মান আমরা জানি, তাহলে 2 × 4πε0 করে দিলাম। 4πε0 এর মান হলো মানে 1 বাই, আবার 1/4πε0 করে দিলাম, ভাবলাম তাহলে 1/4πε0 এর মান হয় 9 × 10⁹। দেখেন না 1 2 এটা গুণ করে দিলাম, সরি মিস্টেক, যদি এখানে 2 গুণ করি তাহলে ওপরে একটা 2 গুণ করতে হবে, ঠিক আছে, তাহলে ওপরে 2 ল্যামডা করে দিলাম, তাহলে নিচে 4πε0 হয়ে গেল, তাহলে 1/4πε0 এর মান হলো 9/9 থাকলো খালি আর এর মান কত, আর এর মান দেওয়া আছে হলো 2 সেন্টিমিটার, মানে 2 × 10⁻², তাই তো, সেন্টিমিটার, মিলি সেন্টি ডেসি একক। চলো এখান থেকে ক্যালকুলেশন করে ল্যামডা বের কর। 2 কেটে যাচ্ছে, 9 কেটে যাচ্ছে, 10⁴ ইকুয়াল টু 10⁻11 ল্যামডা, that is lambda equal to 10⁴/10⁻11, that is 10⁻⁻7, কত 10⁻⁻7, মানে অপশন বি 10⁻⁻7 কুলম্ব পার মিটার। ল্যামডা ইউনিটটা চার্জ পার লেন্থ, মানে কুলম্ব পার মিটার। 31 দেখ, দুটি অসীম সমান্তরাল পাত ধাতব সমতলের উপর বৈদ্যুতিক আধান রয়েছে, দুটি ক্ষেত্রে আধানের ঘনত্ব +σ -σ। আচ্ছা ভালো কথা, মানে দুটো প্লেট আছে এখানে, একটা এরকম প্লেট যেখানে প্লাস আধান ডিস্ট্রিবিউটেড, সামনে একটা আরেকটা এরকম প্লেট যেখানে মাইনাস আধান ডিস্ট্রিবিউটেড, ফলে এর তলমাত্রিক ঘনত্ব +σ, এর তলমাত্রিক ঘনত্ব -σ। ভালো কথা। তাহলে বলছে এবার সমতল দুটি বায়ু মাধ্যমে পরস্পর থেকে স্বল্প দূরত্ব রাখা আছে, মানে এদের মধ্যে একটা স্বল্প দূরত্ব আছে। যদি বায়ুর ভেদ্যতা ε0 হয়, সেটা আমরা সবাই জানি, তবে দুটি সমতলের মধ্যবর্তী অঞ্চলে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ মান, যদি এই দুটি সমতলের মধ্যবর্তী এই পয়েন্টটা নিই, তাহলে এখানে +1 নিব। +1 তড়িৎ ক্ষেত্রের দিক কী হবে, প্লাস প্লেটের জন্য এদিকে বিকর্ষণীয় আর মাইনাস প্লেটের জন্য এদিকে আকর্ষণীয়, মানে ওভারঅল দুটোই একই দিকে হচ্ছে, মানে অ্যাড হয়ে যাবে, অর্থাৎ টোটাল তড়িৎ ক্ষেত্র ই ইকুয়াল টু হবে E1 + E2, আর দিক কী হবে -σ দিকে, ঠিক আছে, মাইনাস প্লেটের দিকে আকর্ষণীয়। তাহলে E1 + E2, এবার ই কী হয়, একটা প্লেটের জন্য তড়িৎ ক্ষেত্র হয় σ/2ε0, তাহলে এর জন্য σ/2ε0 আর এর জন্য σ/2ε0 সেম হবে। শুধু মাইনাসের জন্য ডিরেকশনটা বুঝতে পারলাম যে আকর্ষণীয় হবে, বলে দুটো অ্যাড হয়ে যাচ্ছে, দুটাই প্লাস থাকতো, তাহলে একটা এদিকে একটা এদিকে হতো, তার নেটটা কী হতো, বিয়োগ করতে হতো, তাহলে হলো 2σ/2ε0, দ্যাট ইজ σ/ε0, আর ডিরেকশন কী হবে মাইনাস প্লেটের দিকে। অপশন কী আছে, অপশন এ বলছে ধনাত্মক আধান বিশিষ্ট তলের অভিমুখে σ/ε0 না, ঋণাত্মক আধান বিশিষ্ট তলের অভিমুখে σ/ε0। অপশন বি ঋণাত্মক আধান বিশিষ্ট তলের দিকে এবং মান হবে σ/ε0, মানে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। চল নেক্সট, চল আজকে লাস্ট 32 করালে আমাদের তড়িৎ ক্ষেত্র ও বলরেখার অঙ্কগুলো শেষ হবে। নেক্সট পার্টে আমরা তড়িৎ দ্বিমেরু করাবো। তো এই 32 অঙ্কটা করার আগে কয়েকটা কনসেপ্ট দিয়ে দিই, সেটা হলো যে মনে রাখবি যদি কোনো পরিবাহী বা কোনো সিস্টেমে যদি চার্জ ডিস্ট্রিবিউশনটা ইকুয়াল হয়, তাহলে সেই সিস্টেমটার সেন্টারে তড়িৎ ক্ষেত্র শূন্য হয়। তুই ক্যালকুলেশন করে দেখতে পারিস, আমি তা এটা তোকে বুদ্ধির কথা বলে দিলাম, এটা মানে এটা মনে রাখবি
তাহলে তো অঙ্কটা আরও সহজ হয়ে যাবে, সময়ের তো ব্যাপার না, তাড়াতাড়ি করতে হবে না। এই কনসেপ্ট মনে রাখবি। মনে কর যদি একটা গোলীয় পরিবাহী হয় তাহলে আধান কী হয়, ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয় পুরোটা। তাহলে এই পরিবাহীটার জন্য সেন্টারে কিন্তু তড়িৎ ক্ষেত্র হবে 0। মনে কর কোনো একটা ষড়ভুজের 6টা কোণাতে 6টা আধান রাখা আছে, মনে কর এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। মনে কর প্রত্যেকটা আধান সেম, যদি একমাত্র প্রত্যেকটা আধান সেম হয় তাহলেই কিন্তু, আলাদা আলাদা আধান হলে কিন্তু হবে না। একমাত্র যদি ইকুয়ালি ডিস্ট্রিবিউশন থাকে তাহলে কিন্তু এই সেন্টারেও তড়িৎ ক্ষেত্র ইকুয়াল টু 0। কেমন করে, যদি এটার জন্য দেখিস তাহলে এটার এদিকে রিপালসান, এটার জন্য এদিকে রিপালসান, এটার জন্য এদিকে, এটার জন্য এদিকে, এটার জন্য এদিকে, সবাই সবাই কেটে দিচ্ছে না। সেটা কী বললাম, যদি ইকুয়ালি ডিস্ট্রিবিউশন থাকে চার্জের কোনো একটা বিষয়ে, বা যদি স্কোয়ার নিস, মনে কর 4টা কোণাতে এখানেও মাইনাস কিউ, মাইনাস দিয়ে বলছে এবার মাইনাস কিউ, এখানেও মাইনাস কিউ আর এখানেও মাইনাস কিউ, তাহলে কিন্তু এর সেন্টারে তড়িৎ ক্ষেত্র 0 হবে। মনে থাকবে। তাহলে ইকুয়ালি চার্জ ডিস্ট্রিবিউশন থাকতে গেলে সেন্টারে তড়িৎ ক্ষেত্র সবসময় কিন্তু 0 হয়, ঠিক আছে? এই কনসেপ্টটা কিন্তু মাথায় রাখিস। চল 32টা দেখ। 32 বলছে আর ব্যাসার্ধের একটা গোলাকার আংটাকে প্লাস কিউ আধান দেওয়া হলো। এই যে যেমন এইটা গোলাকার আংটাকে কি দিয়েছি, প্লাস কিউ আধান দিয়েছি, তাহলে প্লাস কিউ পুরোটা শিফট মানে ঘিরে নেবে, সবটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে। আংটাটির এ কে বি, এবার এখানে আছে এ, এখানে আছে বি, এখানে আছে কে, এখানে আছে সি আর এখানে আছে ডি। এ কে বি এর জন্য, এ কে বি শুধু অংশটার জন্য কেন্দ্রের তড়িৎ ক্ষেত্র ই, এর জন্য তড়িৎ ক্ষেত্র কেন্দ্রে ই। আচ্ছা, এই তড়িৎ ক্ষেত্র দিক কী হবে, চার্জটা কী আছে প্লাস কিউ, যদি এটা প্লাস কিউ হয় তাহলে এখানে প্লাস কিউ এর কিছু অংশ তো থাকবে, তো মানে এখানে প্লাস, সব পুরোপুরি প্লাস আধান, তাহলে এর দিক হবে কোন দিকে, আবার এর দিক হবে এই বরাবর। ওকে, ভালো কথা। তাহলে বলছে তাহলে আনসার বাকি অংশ এ সি বি ডির জন্য তড়িৎ ক্ষেত্র কী হবে, এটা খুবই সিম্পল। এ আর বি এইটুকু অংশের জন্য তড়িৎ ক্ষেত্র যদি ই হয় আর এদিকে হয়, তাহলে বাকি অংশটার জন্য কী হবে, অবভিয়াসলি তড়িৎ ক্ষেত্র ই হবে আর এদিকে হবে। কেন বল, কারণ এখানে গোটা ডিস্ট্রিবিউশনটা কী ডিস্ট্রিবিউশন, ইকুয়ালি ডিস্ট্রিবিউশন। ইকুয়াল ডিস্ট্রিবিউশন হলে মাঝ সেন্টারে তড়িৎ ক্ষেত্র কত হয়, ইকুয়াল টু 0 হয়। তার জন্য যদি একটা অংশের জন্য ই হয়, তার ডিরেকশন এদিকে হয়, তাহলে বাকি অংশের জন্য কী হবে, ই হবে এবং তার ডিরেকশন অপোজিটে হবে। বুঝতে পারলি, অ্যান্সার হবে ই হবে এবং অপোজিটে হবে। আচ্ছা, এটা তো আমি এটা মানে মনে রাখার কায়দা বললাম, সেই হিসাবে বলতে পারলি। যদি কনভেনশন মেথডও করিস তাও করতে পারিস। দেখ, ইকুয়ালি ডিস্ট্রিবিউশন মানে কি, এখানে যদি মানে কিউ থাকে তাহলে এখানে কিউ/4, এখানে কিউ/4, এখানে কিউ/4 আর এখানে কিউ/4, তাহলে এটা কিউ/4 এর জন্য যদি ই হয়, আপাতত বি থেকে সি আর ডি থেকে এ, এই দুটো কিউ/এর জন্য যে তড়িৎ ক্ষেত্রগুলো হবে একেবারে কিন্তু কেটে দিচ্ছে, তো বাকি তো এইটুকুই থাকলো, তাহলে বাকি অংশ মানে এইটুকুটাই, তার জন্য কী হবে তড়িৎ ক্ষেত্র প্লাসের জন্য অপোজিটে হবে, সেম মান হবে। যদি কনভেনশনাল মেথডও বলিস, কথাটা বুঝলি কি বুঝলি না বল। আমি যে মেথডটা বললাম যে এইটুকুর জন্য যদি ই হয় বাকিটার জন্য ই হবে, কেন, কারণ টোটালটা 0 হতে হবে। আর তুই যদি নর্মালি ওই মানে শর্টকাট মেথডটা না জানিস তাও তুই ক্যালকুলেশন করে নে না। এ আর বি এইটুকুতে যদি কিউ/4 থাকে, তার জন্য যদি এদিকে রিপালশন হয়, তাহলে সি আর ডি এর জন্য কিউ/4 হবে, তার রিপালশন এদিকে হবে, এইটুকু শিওর। আর এই দুটো তো একেবারে কেটে দিচ্ছে না, তাহলে বাকি থাকলো কি টোটাল এই পুরো পোর্শনটার জন্য এটার ফোর্স এদিকে, এটার ফোর্স এদিকে আর এটার ফোর্স অপোজিটে, এই দুটো ফোর্স একেবারে কেটে দিল, বাকি খালি এটাই থাকলো। তো নেট ফোর্স কোনটা থাকলো, খালি এটাই থাকলো। তো অ্যান্সারটা কী হলো, ই হবে এবং অপোজিটে হবে, মানে ওই কে এর দিকেই হবে। এটা যদি ও ধরিস তাহলে ও কে বরাবর হবে, তাহলে অপশন হবে অপশন এ ই আর কে বরাবর, ই কে বরাবর, ই আর কে বরাবর, কে বরাবর এক্স্যাক্টলি তো মানে বলা যায় না এরকম, ই কে বরাবর, এটা ও কে, ও থেকে ওর সাপেক্ষে বলতে হবে না, তাহলে ই কে বরাবরটা হলো না। তারপরটা বলছে কি 3 না, 3 বলে সংখ্যা তো কিছু হবে না, 3 হতে পারে, 3E আর কেও বরাবর। এটা অনেকে মনে করতেই পারে যে 3E হবে আর কেও বরাবর হবে, মানে কেও বরাবরটাও ভুল বলে দিচ্ছে, ওটা ওকে বরাবরই বলতে হতো, কারণ রিপালশন হবে, ঠিক আছে, বাকিটার জন্য। কিন্তু 3E না, মানে এটা ই হলে বাকিটা যে 3 হবে এরকম কোনো ব্যাপার না, এই দুটো ই কিন্তু একে অপরকে কেটে দিচ্ছে। তাহলে অপশান ডি হবে ই আর ওকে বরাবর, অ্যান্সার হবে ই আর সেটা ও থেকে কে এর দিকে, ঠিক আছে। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এই হলো 32। আর আমাদের এখানেই তড়িৎ ক্ষেত্র বলরেখার পার্ট শেষ হলো। নেক্সট পার্টে তোমাদের সাথে দেখা হবে তড়িৎ দ্বিমেরুর উপর। তোমরা দয়া করে একটু ক্লাসগুলো শেয়ার করো, দেখো বেশি বেশি করে, ঠিক আছে, যাতে আমি ক্লাসগুলো দিতে পারি, ঠিক আছে। 11-এর ক্লাসের এমনি চাপ বেশি এবং ওদের
মানে মানে কী বলবো, ওরা দেখছেও বেশি। তোমাদেরটা দেবো, টেনশন করার কিছু নেই, তোমরাও দেখো, দুটোই করাবো ব্যালেন্স করে, ঠিক আছে? চলো টাটা।